স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। শুরুতেই ভারত পাকিস্তান যুদ্ধাবস্থা নিয়ে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন। পারমাণবিক ক্ষমতাধর প্রতিবেশী দুই দেশের পাল্টাপাল্টি পদক্ষেপের সবশেষ সামরিক সক্ষমতা, সংঘাত হলে কি প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতিতে, আর কি হতে পারে ঢাকার ভূমিকা, এসব নিয়েই থাকছে কয়েকটি প্রতিবেদন। পাল্টাপাল্টি পদক্ষেপে উত্তেজনা বেড়েই চলছে ভারত ও পাকিস্তানের মধ্যে। আবারও গোলাগুলি হয়েছে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর, আর লাইন অফ কন্ট্রোলের কাছে বড় সামরিক মহড়া চালিয়েছে পাক সেনাবাহিনী। এদিকে ভারত বলছে পেহেলগাম ছাড়াও জম্মু কাশ্মীরের আরও 3 জায়গায় হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের। টানা অষ্টম রাত ধরে কাশ্মীর সীমান্তের ভারত পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণ রেখায় কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, নওশেরা ও আখনুর সহ 740 কিলোমিটার সীমান্ত জুড়ে পাল্টাপাল্টি জবাব দেয় দুদেশ। চলমান পরিস্থিতির মধ্যে সীমান্তবর্তী এলাকার লাইন অফ কন্ট্রোলের কাছেই বড় পরিসরের সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। অংশ নেয় ট্যাঙ্ক, কামান ও ভারী অস্ত্রশস্ত্র সহ সজ্জিত সেনা ইউনিট। গোলাবারুদ ও তাজা গুলির ব্যবহারেও অনুশীলন চলে বলে নিশ্চিত করেছে পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ। এদিকে ভারতীয় গণমাধ্যম বলছে, শুধু পেহেলগামই নয়, জম্মু কাশ্মীরের আরও 3 জায়গায় হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের। প্রাথমিকভাবে এনআইএর তদন্তে তেমনটাই উঠে এসেছে। পেহেলগামের আরও উপত্যকা, লিডার অ্যামিউজমেন্ট পার্ক এবং বেতাব উপত্যকাতেও হামলা চালাতে চেয়েছিল ঘাতকেরা। বেতাব উপত্যকায় তারা আগ্নেয়াস্ত্র লুকিয়ে রেখেছিল বলে খবর তদন্তকারীদের একটি সূত্রে। অবশেষে অটারি ওয়াঘা সীমান্ত খুলে দিল পাকিস্তান। সেখান থেকে ভারতে আটকে পড়া নাগরিকদের ফেরত নেওয়া হচ্ছে। যেসব পাক নাগরিক ভারতে ভিসা জটিলতায় আটকে পড়েছিলেন, শুক্রবার তারা দেশে ফিরতে বাধ্য হচ্ছেন। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে যে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, সেখান থেকে সহকর্মী আনোয়ার হোসেন যুক্ত হচ্ছেন আরও খবর জানাতে। আনোয়ার, কি বলছেন নেতাকর্মীরা? কেন্দ্রীয় নেতারা আসতে শুরু করেছেন কিনা? জমায়েত কেমন দেখছেন? শুভ্র, সেটি হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে এই যে বিক্ষোভ সমাবেশ, তাতে করে আনুষ্ঠানিক যে শুরুর যে সময়টি সেটি হচ্ছে যে বেলা 3টা। এখন পর্যন্ত ঠিক ওইভাবে শুরু হয়নি। আর যারা নেতাকর্মী যারা আছেন, অর্থাৎ এনসিপির যে শীর্ষ যে নেতৃত্ব যারা আছেন, শীর্ষস্থানীয় যে নেতারা আছেন, তারা এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মঞ্চ তৈরি করা হয়েছে এবং তার যে সামনে এখন এখানে কিছু সংখ্যক এখানে আমরা দেখেছি যে জমায়েত হচ্ছে ধীরে ধীরে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে শুভ্র, সেটি হচ্ছে যে আমরা এই যে এনসিপির যে বিক্ষোভ সমাবেশ, তার ব্যানারেই কিন্তু শিরোনাম করা হয়েছে যে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে। এই পরিপ্রেক্ষিতে একটি বিষয় একটু জানিয়ে রাখি, আপনি একটু আগেই একটি খবর প্রচার করছিলেন, সেখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি একটি অনুষ্ঠানে কিছুক্ষণ আগেই কিন্তু এই বিষয়ে কথা বলেছেন। তিনি কিন্তু আসলে সুস্পষ্টভাবে বলেছেন যে এই যে আওয়ামী লীগের রাজনীতি করার দেশে আসলে কোনো সুযোগ নেই। সেই সঙ্গে নিষিদ্ধের জোর দাবি নাহিদ ইসলাম কিন্তু আরেকটি অনুষ্ঠানে তিনি আসলে বক্তৃতা করেছেন। তো এখন পর্যন্ত যদি বলি যে এইখানকার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হতে আরও কিছুটা সময় লাগবে। তবে এটাও ঠিক সবসময় যেটি এনসিপি আমরা বিভিন্ন সময় দেখেছি, অর্থাৎ এই যে তাদের যে আন্দোলনের যে একটি ধারাবাহিকতা, ওই নির্বাচন সংস্কার এবং পাশাপাশি এই যে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করার যে প্রবণতা, সেটি দেশব্যাপী বিভিন্ন সময়ে চলে আসছে। তো সেই জায়গা থেকে আজকে যারা শীর্ষস্থানীয় যারা নেতৃত্ব আছে, এই এনসিপির যারা নেতারা আছেন, তারা এখানে উপস্থিত হবেন। তো উপস্থিত হওয়ার পরে আজকের যে বক্তব্য, সেই বক্তব্যের জায়গা থেকে কোনো ধরনের একটি বার্তা আসবে কিনা সেটি হয়তো একটু জানার জন্য অপেক্ষা করতে হবে। সুনিশ্চিতভাবেই বলা যায় যে এই যে প্রসঙ্গ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে বিষয়টি রয়েছে এনসিপি, তো সেই জায়গা থেকে একটি সুনির্দিষ্ট বার্তা হয়তো আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে এনসিপি দিবে, এমনটা আমরা বলতেই পারি। শুভ্র। আনোয়ার, আপনাকে ধন্যবাদ। নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যেই সরকার 700 ফার্মেসি খোলার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান। নিম্ন আয়ের মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারের উদ্যোগ বাস্তবায়নে ফার্মাসিস্টদের এগিয়ে আসার আহ্বান তার। রাজধানীর গুলশানে বাংলাদেশ ফার্মাসি কাউন্সিলের অনুষ্ঠানে জানানো হয়, দেশের 654টি সরকারি হাসপাতালের একটিতেও গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট নেই। এতে করে ব্যাহত হচ্ছে মানসম্মত চিকিৎসা সেবা।
মানসম্মত চিকিৎসা নিশ্চিতে দক্ষ চিকিৎসক ও নার্স ছাড়াও গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট থাকা জরুরি, যারা চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীর জন্য সঠিক ওষুধ নির্বাচন করবেন। ক্যারিয়ার প্ল্যানিংয়ের ক্ষেত্রে ফার্মাসি, হসপিটাল ফার্মাসি এবং কমিউনিটি ফার্মাসিকে মাথায় নিতে পারতে হবে। এটা আমরা যদি ভাবি যে দোকানে কিভাবে বসি, ডাক্তাররা তো গত 100 বছর যাবত দোকানে বসে ডাক্তারি করছেন। এই কালচারালি এটা কিন্তু শিফটটা হইতে হবে, যে হেলথ কেয়ারে ইনভলভমেন্ট হতে হলে পরে, এঙ্গেজ হতে হলে পরে বাংলাদেশের যে হেলথ ইনফ্রাস্ট্রাকচার এইটার সঙ্গে আমি মানিয়ে আমি কাজ করব, তাহলে সার্ভিস ডেলিভার করতে পারবো। ধোঁয়াশা কাটছে না ব্রাজিলের নতুন কোচ নিয়ে। জর্জ জেসুস ও আবেল পেরেইরার সাথে আলোচনা চলমান রাখলেও এখনও কালো আনচেলত্তিকেই চাইছে দেশটির ফুটবল ফেডারেশন। তাই এই ইতালিয়ান কোচকে সিদ্ধান্ত জানাতে নতুন করে ডেডলাইন দিয়েছে সিবিএফ। তবে শেষ পর্যন্ত আনচেলত্তি দায়িত্ব সেলেসাওদের ব্যয় করতে হতে পারে মোটা অঙ্কের টাকা। কাতার বিশ্বকাপের পরপরই ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিকে দলে ফেরানোর চেষ্টা শুরু করে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। সে যাত্রায় খুব একটা সুবিধা করতে না পারলেও এবারে 65 বছর বয়সী এই কোচকে পাওয়ার দ্বার প্রান্তে পৌঁছেই গিয়েছিল দেশটির ফুটবল ফেডারেশন। এমনকি মৌখিকভাবে চুক্তিও সেরে ফেলেছিল দুই পক্ষ। রিয়াল মাদ্রিদের সাথে আনচেলত্তির চুক্তি 2026 সাল পর্যন্ত। তবে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় ও কোপা দেল রের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে হারের পর এই কোচকে বরখাস্ত করার পথেই ছিল মাদ্রিদের জায়ান্টরা। আর সে সুযোগটাই কাজে লাগাতে মুখিয়েছিল ব্রাজিল। কিন্তু শেষ বেলায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ জানিয়ে দেন এখনই আনচেলত্তিকে ছাড়তে নারাজ তারা। এই মুহূর্তে নিজ ইচ্ছায় ক্লাব ছাড়লে 2026 সালের জুন পর্যন্ত চুক্তির বাকি অর্থ পাবেন না আনচেলত্তি, থাকবে না কোনো এক্সিট ফি। আর তাতে এই 360 ডিগ্রি ঘুরে যান 65 বছর বয়সী এই কোচ। অবশ্য তাতে দমে যায়নি ব্রাজিল, তাকে পেতে নতুন করে ডেডলাইন দিয়েছে সিবিএফ। লা লিগায় এখনো শিরোপার রেসে আছে রিয়াল মাদ্রিদ। 11 মে তাদের ম্যাচ রয়েছে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সাথে। আর সেখানেই নির্ধারণ হয়ে যাবে রিয়ালের লিগ শিরোপার ভাগ্য। আর এরপরই আনচেলত্তির চূড়ান্ত সিদ্ধান্ত জানতে চায় সিবিএফ। চলতি মাসের 26 তারিখের আগেই নতুন কোচ নিয়োগ দেবে ব্রাজিল। জুনের শুরুতে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামবে সেলেসাওরা। তাই দলটা ঘোষণা করতে হবে আগে ভাগেই। মূলত সে কারণেই কোচ নিয়োগে বেশ চাপেই রয়েছে সিবিএফ। তাই শীঘ্রই রিয়াল ও আনচেলত্তির সাথে আলোচনার টেবিলে বসতে চায় ব্রাজিল ফুটবল কনফেডারেশন। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।